স্বাগত আপনাদের আরও একবার ঐতিহাসিক এই নগরী কায়রোতে। এই ব্লগে আমি আপনাদেরকে এখানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এবং ঐতিহাসিক জায়গায় আপনাদের ঘুরিয়ে দেখাবো। চেষ্টা থাকবে আগের ব্লগগুলির চেয়েও এই ব্লগটি আরও সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতে, যেন কায়রো নগরীটা আরও ভালো করে এবং ক্লিয়ারভাবে আমার সাথে এক্সপ্লোর করতে পারেন। সো ভিউয়ার্স, আমার সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন রয়েছি ওয়ার্ল্ড হেরিটেজ কায়রো দুর্গতে। এখানের প্রবেশ মূল্য হচ্ছে 200 ইজিপশিয়ান পাউন্ড, স্টুডেন্ট হলে সেক্ষেত্রে 100। এটি সালাদিনের দুর্গ অথবা সিটাডেল অফ সালাদিন নামেও পরিচিত। (1176) সালে মিশর ও সিরিয়ার আইয়ুবিদ রাজবংশের প্রতিষ্ঠাতা ও প্রথম সুলতান তৎকালীন মিশরের রাজধানী ফুস্তাত নগরের মোকাত্তাম পাহাড়ের চূড়ায় এই দুর্গটি নির্মাণ করেন। মূলত মধ্যযুগে খ্রিস্টান ক্রুসেডারদের হাত থেকে মিশরকে রক্ষার জন্য এই দুর্গটি নির্মিত হয়েছিল। নিউ কাপল ফটো সেশনের জন্য যাচ্ছেন। এখানে বিবাহ সহ আরও বিভিন্ন সামাজিক ইভেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। এই নগরীর যারা নবদম্পতি তাদের কাছে এখানে ওয়েডিং ফটো সেশন করা অনেকটা সম্মানের এবং আবেগের। এখানে ফটো সেশন ছাড়া যেন তাদের বিবাহের পর্বটা অনেকটা অসম্পূর্ণ থেকে যায়। সামনে রয়েছে অনেক বড় এবং বিখ্যাত একটি মসজিদ, মোহাম্মদ আলী মসজিদ। মোহাম্মদ আলী পাশা 1830 সালে এর নির্মাণ কাজ শুরু করেন এবং সমাপ্ত হয় 1848 সালে। আমি সরাসরি মসজিদের ভিতরে না যেয়ে এর পাশেই রয়েছে অনেক বড় একটি আঙিনা, এখানে চলে আসলাম। এখানে ওয়েডিং সেরিমনি সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ইসলামিক রীতি অনুযায়ী হয়ে থাকে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন কোনো একটি বিয়ের অনুষ্ঠানের জন্য কাজ করছেন। সামনের যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি একটি পানির ফোয়ারা। একটা সময় এটি অ্যাক্টিভ ছিল এবং নীল নদের সাথে সরাসরি সংযোগ ছিল। পৃথিবীর কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের সাথে এই ঝর্ণার অনেক স্মৃতি রয়েছে। সেই গল্প করতে গেলে কথা আরও অনেক বেড়ে যায়, তো আমি সেদিকটায় না যেয়ে মোহাম্মদ আলী মসজিদের ভিতরে চলে আসছি। এটি মিশরের অনেক বিখ্যাত একটি ল্যান্ডমার্ক এবং শুধু মিশর বললে ভুল হবে, পুরো পৃথিবীর মানুষের কাছে এই সালাদিন দুর্গই একটি দর্শনীয় জায়গা। এবং এই সালাদিন দুর্গের ভিতরের এই যে মোহাম্মদ আলী পাশা কর্তৃক নির্মিত এই মসজিদটি, এটিও একটি বিখ্যাত স্থাপনা। শুধু মুসলমানদের কাছেই নয়, পৃথিবীব্যাপী ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ভ্রমণ পিপাসুদের কাছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, যা তাদের প্রায়োরিটি লিস্টে থাকে। কায়রো নগরীতে বেড়াতে আসলে ওনারা এখানটায় ভিজিট করে যান। সমগ্র পৃথিবী থেকে প্রতি বছর অনেক ট্যুরিস্ট আসেন এই সালাদিন দুর্গ এবং মোহাম্মদ আলী মসজিদ দেখার জন্য। এত বছর পরেও এর এত জৌলস এবং সৌন্দর্য যেন উপচে পড়ছে, যা মুখে বলে কিংবা ভিডিওতে আপনাদের বোঝানো সম্ভব নয়, যেটা আপনারা চোখে নিজে আসলে দেখতে পারবেন। তো আমি চেষ্টা করছি তারপরে যতদূর সম্ভব এই মসজিদের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার। ভিউয়ার্স, দেখতে থাকুন। বর্তমানে এই মসজিদটি হচ্ছে সালাদিন দুর্গের অন্যতম প্রধান আকর্ষণ। আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী পাশা কর্তৃক ইস্তানবুলের আয়া সোফিয়ার আদলে অপূর্ব নকশার এই মসজিদটি নিজ নামে নির্মাণ করেন। আর্কিটেক্ট ইউসুফ বুশনাকের নকশায় নির্মিত এই মসজিদটিতে 5টি গম্বুজ এবং 2টি মিনার রয়েছে। মসজিদের অভ্যন্তরীণ ভাগ তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে, আর এখানে একসাথে প্রায় 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এখানে বেশ কয়েকটি ছোট বড় মিম্বর রয়েছে, যেখানে ইমাম সাহেব উঠে খুতবা পাঠ করে থাকেন। সামনের এই মিম্বরটি হচ্ছে সবচেয়ে বড়।
মসজিদ দেখে বেরিয়ে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই দুর্গের শেষ প্রান্তে এসে দাঁড়ালে খুবই চমৎকার একটা ল্যান্ডস্কেপ ভিউ এভাবে আপনারা কায়রো নগরীর দেখতে পারবেন, যেখান থেকে দূরের গিজা সিটির গিজা পিরামিডগুলিও আপনারা খুব ভালো করেই দেখতে পারবেন। সামনের যে শহরটি রয়েছে এই ওল্ড কায়রো 1000 বছরের পুরাতন, অনেক বিল্ডিং এর গঠনশৈলী আপনারা দেখলেই বুঝতে পারবেন। ইসলামের ইতিহাসে যে কয়জন মহাবীরের নাম সোনার হরফে লেখা রয়েছে তাদের মধ্যে সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী একজন, যার নেতৃত্বে মুসলমানরা দ্বিতীয়বারের মতন পবিত্র ভূমি ফিলিস্তিন ও আল আকসা জয় করেছিলেন। সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী এই দুর্গের নির্মাণ কাজ শুরু করলেও শেষ করে যেতে পারেননি। পরবর্তীতে মামলুক সুলতান নাসির এবং সর্বশেষ অটোমান তুর্কি শাসক মোহাম্মদ আলী পাশা, যিনি পরে মিশর এবং সিরিয়া শাসন করেছিলেন, তার হাতে এর নির্মাণ কাজ শেষ হয়েছিল। বর্তমানে এই দুর্গটির ভিতরে রয়েছে জাতীয় পুলিশ জাদুঘর, জাতীয় সশস্ত্র বাহিনী জাদুঘর ও দুর্গ কারাগার জাদুঘর। এসব জাদুঘরের ভেতরে ও বাহিরে রক্ষিত রয়েছে হাজারো বছরের আগের সেই ফ্রাউনিক যুগ থেকে শুরু করে মোহাম্মদ আলী পাশা যুগের বিভিন্ন শাসকদের ব্যবহৃত সমরাস্ত্র, শিল্পকর্ম। বর্তমানে এই দুর্গটির ভিতরে রয়েছে আরও বেশ কয়েকটি জাদুঘর, যেমন জাতীয় পুলিশ জাদুঘর, জাতীয় সশস্ত্র বাহিনী জাদুঘর ও দুর্গ কারাগার জাদুঘর। এসব জাদুঘরের ভেতরে ও বাহিরে সংরক্ষিত রয়েছে হাজারো বছরের আগের সেই ফ্রাউনিক যুগ থেকে শুরু করে মোহাম্মদ আলী পাশা যুগের বিভিন্ন শাসকদের ব্যবহৃত সমরাস্ত্র ও শিল্পকর্ম। এখানের আরও একটা ব্যাপার আমার কাছে বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে মিশরের সেই শুরু থেকে এই পর্যন্ত যত শাসক আছেন তাদের পর্যায়ক্রমিক ভাস্কর্য এখানে সুন্দর করে সাজানো আছে। উল্লেখ করা যেতে পারে রামেসিস II, অর্থাৎ সেই ফ্রাউন থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, ইব্রাহিম পাশা, মোহাম্মদ আলী পাশা এবং রাষ্ট্রপতি আনোয়ার সাদাত সহ মিশরের অলমোস্ট সবার ভাস্কর্যই এখানে রাখা আছে। জাদুঘরের সামনে এভাবেই দাঁড়িয়ে রয়েছেন ইব্রাহিম পাশা, তো ওনাকে পাশ কাটিয়ে আমরা এই জাদুঘরের ভিতরে এখন যাব, কিন্তু এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই আমি ভিডিও করতে পারিনি খুব একটা, লুকিয়ে লুকিয়ে 2-3টা ক্লিপ নিয়েছিলাম। জাদুঘর দেখে বাইরে বেরিয়ে এসে দেখলাম এখানে বিভিন্ন ধরনের সামরিক সমরাস্ত্র প্রদর্শন করা হয়েছে। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের বিভিন্ন ধরনের যানবাহন, সমরাস্ত্র সাজিয়ে রাখা আছে। আর এই জাদুঘরের যে প্রধান আকর্ষণ আমার কাছে মনে হয়েছে তা হচ্ছে সমগ্র আরবদের সাথে ইসরায়েলের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল মিশর, সেই যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র এখানে প্রদর্শন করা হয়েছে। আমি মনে করি এটি একটি ঐতিহাসিক দলিল এবং সেই ইতিহাসের যে দলিল সেটা নিজের চোখে দেখার জন্য এখানে চলে আসলাম। আপনারা যখন মিশর বেড়াতে আসবেন চেষ্টা করবেন হাতে 2 থেকে 3 দিন রাখার জন্য, শুধু কায়রো নগরীটা এক্সপ্লোর করতে, কারণ এটি একটি শুধু কোনো দেশের রাজধানী শহরই নয়, এটি একটি ঐতিহাসিক জায়গা যেখানে দেখার মতন অনেক কিছুই রয়েছে। মিশর বলতেই নর্মালি বেশি হাইলাইট করা হয় সেই পিরামিড, নীল নদ, আলেকজান্দ্রিয়া, লুক্সর, আসওয়ান ইত্যাদি সব জায়গা, কিন্তু কায়রো শহরেই যে দেখার এত কিছু রয়েছে যেটা না আসলে আমি নিজেও বুঝতে পারতাম না। তো ভিউয়ার্স, আপনারাও চেষ্টা করবেন একটু হাতের সময় নিয়ে এসে এই নগরীটা ভালো করে ঘুরে দেখার জন্য। মিউজিয়াম দেখে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ওল্ড কায়রো, যেখানে দেখার মতন অনেক কিছুই রয়েছে, তবে আমি চেষ্টা করব অন্তত পক্ষে আল আজহার, খানে খালিলি, মসজিদ স্ট্রিট, হোসেন মসজিদ ইত্যাদি দেখার জন্য। আমরা এখন লাঞ্চ করতে বসেছি, যদিও দুপুরের খাবারের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, কারণ ওই সময়টায় আমরা কায়রো দুর্গতে ছিলাম। ওখান থেকে বিকেলে বের হয়ে কায়রো ওল্ড টাউনে চলে আসি। আমার এই কায়রো সিটি ট্যুরে সার্বক্ষণিক হেল্প করেন কায়রো আল আজহার ইউনিভার্সিটিতে অধ্যয়নরত 3 জন বাংলাদেশি শিক্ষার্থী ভাই। ওনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ ওনাদের হেল্প ছাড়া আমি এত অল্প সময়ে কায়রো সিটিটা এত সুন্দর করে ঘুরে দেখতে পারতাম না। এতগুলি জায়গায় এক্সপ্লোর করা আমার একার ক্ষেত্রে সম্ভব হতো না, কারণ আমি এই প্রথমবার এই নগরীতে।
আল আজহার ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ইন্দোনেশিয়ান স্টুডেন্টদের দ্বারা পরিচালিত এই রেস্টুরেন্টে ইন্দোনেশিয়ান খাবারই সরবরাহ করা হয় এবং এর কাস্টমার হচ্ছে মূলত এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। তো ওদিন আমি ওই ভাইদের সাথে এখানে গেস্ট হিসেবে জয়েন করেছিলাম। মিশরে এসে ইন্দোনেশিয়ান সুস্বাদু খাবারের স্বাদ নিয়েছিলাম। এটা আমার কাছে একটা চমৎকার অভিজ্ঞতা ছিল। আমরা রয়েছি এখন আল আজহার এরিয়াতে, যেখানে রয়েছে সেই বিখ্যাত আল আজহার ইউনিভার্সিটি এবং মসজিদ, আর রাস্তার অন্য পাশে রয়েছে খানে খালিলি এবং হোসেন মসজিদ। সন্ধ্যা হয়ে যাওয়াতে এখন আমি ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবো না। মাগরিবের আজান হচ্ছে, তাই আমি এই আল আজহার মসজিদে মাগরিবের নামাজ আদায় করার সুযোগটি হাতছাড়া করিনি। তো আমরা এখন মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি আর চিন্তা করছি এই সেই রোড যেখানে কত জ্ঞানী গুণী ব্যক্তির পদধূলি পড়েছে। এটি হচ্ছে আল আজহার মসজিদের ভিতরের দৃশ্য, যেখানে স্কলারদের কাছে বিভিন্ন বয়সীর মানুষ শিক্ষা গ্রহণ করছেন, তাদের জ্ঞানের তালিম নিচ্ছেন। আমাদের দেশে মসজিদ শুধু ধর্মীয় কাজে ইবাদত করার জন্যই ব্যবহৃত হয়। মসজিদ যে শুধু ধর্মীয় কাজের জন্যই নয়, এটি জ্ঞান বিজ্ঞান চর্চা এবং শিক্ষার একটি উপযুক্ত জায়গা, যা আপনারা এখানে আসলে ফিল করতে পারবেন। সেই সময়ে এই মসজিদকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল মিশরের জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং শিক্ষার প্রসার ঘটেছিল, যার দরুন পরবর্তীতে এই মসজিদের নাম অনুসারেই এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বিখ্যাত আল আজহার ইউনিভার্সিটি। সেই থেকে আজ অব্দি এটি শুধু মিশর নয়, পৃথিবীর জ্ঞান বিজ্ঞান চর্চায় এই বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা রেখে আসছে, যেখানে অধ্যয়ন করছে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক মেধাবী শিক্ষার্থী। এই মসজিদটি সহস্র বছর থেকে ইসলামিক শিক্ষা ও সভ্যতার অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে, যা প্রতিষ্ঠাতা লগ্ন থেকে শুরু করে নিরবিচ্ছিন্নভাবে অদ্যাবধি মুসলিম উম্মার মাঝে ইলমে নববীর মশাল প্রজ্বলিত রেখেছে। নামাজ শেষ করে আমি মসজিদের ভিতরের অংশটা ঘুরে দেখছিলাম, কিন্তু ওনারা ভিতরে ভিডিওগ্রাফিতে নিরুৎসাহিত করলেন, তাই বেশি আর ভিডিও না করে আমি বাইরে বেরিয়ে পড়লাম চারপাশটা যতদূর সম্ভব ঘুরে দেখার জন্য। মাগরিবের পরবর্তী এই সময়টা হচ্ছে একটা স্বর্গীয় ফিলিংস। আপনারা যখন আকাশের দিকে তাকাবেন, এই উন্মুক্ত চত্বরে ইউনিভার্সিটির অনেক লেকচার দিয়ে থাকেন টিচার এবং স্টুডেন্টরা মিলে গ্রুপ ডিসকাশন করে থাকেন এখানে। আন্ডারপাস হয়ে আমরা এখন রাস্তার এই পাশটা চলে আসলাম। এখানেই রয়েছে বিখ্যাত খানে খালিলি বাজার। তবে প্রথমেই আমরা দেখতে চলছি মস্ক অফ সাইদিন আল হুসাইন। আপনারা দেখতে পাচ্ছেন এটি মিশরের সবচেয়ে পবিত্র ইসলামিক জায়গাগুলির মধ্যে একটি, যেখানে রয়েছে আমাদের সবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র হোসেন আলাইহিস সালামের মাথার সমাধিস্থল, যা 1154 সালে নির্মিত হয় এবং পরবর্তীতে 1874 সালে পুনর্নির্মিত হয়েছিল। হুসাইন মসজিদের ভিতর হয়ে আমরা এখন সেই সমাধি স্থলের দিকে যাচ্ছি, যেখানে রাখা আছে আমাদের প্রিয় হুসাইন আলাইহিস সালামের পবিত্র মাথা মোবারক। এখানে আসলে আপনার নিজের অজান্তেই মন খারাপ হয়ে যাবে, মনে পড়ে যাবে সেই কারবালার মহরমের করুণ নির্মম ঘটনার কথা, যখন সেই কুখ্যাত জাহান্নামের কীট ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম সহ তার পরিবারবর্গ এবং অনেক মুসলিম। পাষণ্ড ইয়াজিদ বাহিনী হোসেন আলাইহিস সালামের মাথা মোবারক দেহ থেকে আলাদা করে ফেলেন, যা পরবর্তীতে খ্রিস্টান ক্রুসেডারদের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে কায়রোতে এসে সমাধিস্থ করা হয়। আমরা এখন চলে আসছি বিখ্যাত খানে খালিলি বাজারে। কায়রোকে কেন যে বাজারের শহর বলা হয়, এখানে আসলে তার আনসার পেয়ে যাবেন। এখানে কেন আসবেন? ঘুরে দেখা, কেনাকাটা করা, সুভিনিয়ার কালেক্ট করা, খাওয়া দাওয়া করা, ইতিহাস এবং ঐতিহ্যের ঘ্রাণ নিতে আপনি যদি ট্রাভেলার হয়ে থাকেন, অবশ্যই এখানে আসতে হবে।
মিশরের রাজধানী শহর কায়রোর ঐতিহাসিক স্থানে অবস্থিত এটি একটি বিখ্যাত বাজার বা সুক, যা মামলুক যুগে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকেই এটি পর্যটক এবং মিশরীয়দের জন্য কায়রোর অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। এটি অনেক মিশরীয় কারিগর, ঐতিহ্যবাহী কারুশিল্পী এবং সুভিনিয়র উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিদের আবাসস্থল। পর্যটকদের কাছে এই বাজারটি বেশি প্রসিদ্ধ হচ্ছে প্রাচীন জিনিসপত্র, সুভিনিয়র এবং অর্নামেন্টসের জন্য। স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমি বেশ কিছু সুভিনিয়র সংগ্রহ করেছিলাম। আপনারা যখন এখানে আসবেন কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই একটু দরদাম করতে হবে, কারণ ওনারা প্রকৃত প্রাইসের চেয়ে দাম অনেকটা বেশি চেয়ে থাকেন। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে সুভিনিয়রের পাশাপাশি আপনারা যারা রূপার অর্নামেন্টস পছন্দ করেন তাদের জন্য এটি একটি বেস্ট প্লেস আমার কাছে মনে হয়েছে। ঘর সাজাবার বিভিন্ন জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। এখানে রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড এবং অ্যারাবিক কফি হাউস রয়েছে, যেখানে ঐতিহ্যবাহী অ্যারাবিক কফির পাশাপাশি শিশা বারের ব্যবস্থা রয়েছে। এখানের সবচেয়ে পুরাতন কফি হাউসটির নাম হচ্ছে এল ফিশোয়ে, যা 1773 সালে প্রতিষ্ঠিত। খানে খালিলি বাজার হয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেরিয়ে গেছে সেই ঐতিহ্যবাহী মইজি স্ট্রিট। 953 থেকে 75 খ্রিস্টাব্দ মধ্যকার সময়ে মিশরে ফাতেমীয় খেলাফতের প্রতিষ্ঠাতা খলিফা আল মইজ সর্বপ্রথম এই রোডটি তৈরি করেন। পরবর্তীতে তার সম্মানার্থে তারই নামে এই রোডটির নামকরণ করা হয় মইজি স্ট্রিট। এখন আপনারা খলিফা মইজের রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন। মইজ স্ট্রিটের দুধারে বিস্তৃত এই রাজকীয় ভবনগুলিকে বলা হয় সুলতান আল ঘুরি কমপ্লেক্স। ভিউয়ার্স, আমরা সেই খানে খালিলি বাজার দেখা থেকে শুরু করে এখন পর্যন্ত এবং সামনে আরও বেশ কিছুক্ষণ সময় যে এরিয়ার ভিতরে রয়েছে, এটি একটি বাউন্ডারি এরিয়ার ভিতরে, যার ভিতরে সংরক্ষিত রয়েছে সেই ইসলামিক গৌরব উজ্জ্বল দিনগুলির বিভিন্ন ভবন, রাস্তাঘাট, প্রতিরক্ষা কাজে ব্যবহৃত বিল্ডিং, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ আরও নানাবিধ স্থাপনা এখানে রয়েছে। এটাকে বলা হয় ইসলামিক বিশ্বের সবচেয়ে বড় ওপেন এয়ার মিউজিয়াম, যা 1979 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই উঁচু এবং এত মজবুত করে তৈরি করা আছে এই বিশাল এরিয়ার বাউন্ডারির ওয়াল। আর এটি হচ্ছে এখান থেকে বের হওয়ার একটি প্রধান দরজা। এই এন্ট্রেন্সের তোরণটি এতটা উঁচা, মনে হচ্ছে আমাদের দেশের 7-8 তলা বিল্ডিংয়ের সমান হবে। আমি এটা দেখছিলাম আর চিন্তা করছিলাম ওই সময় এখানে মানুষের জীবনযাত্রা কেমন ছিল। আসলে এখানে দিনে আসলে খুব ভালো হতো, আরও সুন্দর করে দেখা যেত। তারপরে যতটুকু দেখেছি তাতে বিস্ময়ের শেষ নেই। ভিউয়ার্স, আজকে সকাল থেকে সারাদিন কায়রো নগরী ঘুরে বেরিয়েছি এবং আমার চোখে দেখা ভালো লাগা কিছু সময় ভিডিও করে আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করার চেষ্টা করেছি। আজকের এই পর্ব শেষ হওয়ার মধ্যে দিয়ে মিশর ট্রাভেল সিরিজের ইতি টানছি। আপনাদের কিছু জানা থাকলে আমাকে জানতে চাইতে পারেন। আমি এখন হোটেলে ব্যাক করে একটু রেস্ট নিয়ে কায়রো এয়ারপোর্ট হয়ে মাসকাটের উদ্দেশ্যে ফ্লাইট ধরবো পরবর্তী দিন সকালে ঢাকা। অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার এরকম ভালো ব্লগ তৈরি করার জন্য। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো দেশে অথবা অপরিচিত কোনো শহরে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। হ্যাপি ট্রাভেলিং।